সোমনাথ থেকে এখন আমরা রওনা দিয়েছি ভেড়াবলের উদ্দেশ্যে। এই ভেড়াবল হচ্ছে আরব সাগরের তীরে একটা মৎস্য বন্দর। প্রচুর মাছ ধরার ট্রলার এখানে দেখতে পাবেন আসলে। এই দেখুন, এই ভেড়াবল দিয়ে যখন যাবেন মাছের গন্ধে একেবারে মন ভরে যাবে। মন ভরবে না, বমি আসবে। অপূর্ব সব মাছের গন্ধ, বিভিন্ন ধরনের গন্ধ। আজকে 29 অক্টোবর 2024, সোমনাথ থেকে আমরা এখন এসে পৌঁছালাম বেড়াবল। এই বেড়াবল থেকে আমাদের আজকে রাত্রিবেলা 11টার সময় ট্রেন রয়েছে। আমরা যাব দ্বারকা। দ্বারকাতে গিয়ে পৌঁছবার কথা আগামীকাল সকাল 7টার সময়। আর সোমনাথ থেকে বেড়াবলের ডিস্টেন্স খুবই কম, মাত্র 7 কিলোমিটার। অহরহ অটো যাতায়াত করছে। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 19251 ভেড়াবল ওখা এক্সপ্রেস। এই ট্রেনেই আমরা যাব দ্বারকা। এই সামনে স্টেশনের এসে পৌঁছলাম চারধামের অন্যতম ধাম শ্রীকৃষ্ণের বাসস্থান দ্বারকা ভূমিতে। এখন ঘড়িতে সময় 8টা, আর এখানে এসে পৌঁছাবার কথা ছিল 7:05, কিন্তু রাস্তায় এত কুয়াশা যে কুয়াশাতে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল। এখন এখানে গিয়ে আগে একটা হোটেল নেব, তারপরে দ্বারকাধীশ মন্দির, ভেট দ্বারকা ইত্যাদি বিভিন্ন জায়গাগুলি ঘুরতে বেরোবো। স্টেশনে নেমে একটা অটো করে নিলাম। আমরা গুগল থেকে কয়েকটা হোটেল দেখেছি, তার মধ্যে একটি হোটেলে যাচ্ছি। যদি পছন্দ হয় তাহলে নেব, আর তা না হলে আবার অন্য হোটেল দেখব। তা অটোওয়ালার সাথে কন্ট্যাক্ট হলো যে আমাদের 3-4টি হোটেলে আমরা যাব, তা 100 টাকা নেবে বললো। আমি দ্বারকাতে বেশ কয়েকটা হোটেল দেখেছিলাম, তার মধ্যে দ্য পার্ক রয়্যাল নামে এই হোটেলটিকে আমি সিলেক্ট করলাম। এই হোটেলটি আমার কাছ থেকে নিচ্ছে 3000 টাকা উইথ ব্রেকফাস্ট। আপনারা এর থেকে বেশি দামের বা কম দামের বিভিন্ন বাজেটের হোটেল আপনারা কিন্তু পেয়ে যাবেন দ্বারকাতে, কোনো অসুবিধা নেই। কেননা এখানে প্রচুর হোটেল, অজস্র হোটেল। আপনি যে কোনো নির্ভরযোগ্য হোটেল বুকিং অ্যাপের সাহায্য নিতে পারেন, গুগলের সাহায্য নিতে পারেন। শুধু আপনারা একটু রিভিউটা দেখে নেবেন এবং কত রেটিং সেটা দেখে নেবেন। আমি এই যে হোটেলটা নিয়েছি আপনাদের দেখালাম, এবং মোটামুটি আমাদের পছন্দসই হয়েছে। আর এখান থেকে মানে মন্দিরের দূরত্ব ওই 450 মিটার মতন, অর্থাৎ মন্দিরেরও বেশ কাছে। এখন আমরা এসেছি চার ধামের অন্যতম ধাম দ্বারকাধীশ মন্দিরে। এইটা হচ্ছে মোবাইল এবং সমস্ত ইলেকট্রনিক্স গেজেটস রাখার কাউন্টার, আর ওইদিকে হচ্ছে জুতো রাখার কাউন্টার। এইখানে মোবাইল এবং জুতো রাখার পরে আপনার কাছে টোকেন দিয়ে দেবে। সেই টোকেন আপনি হারাবেন না, সাথে করে নিয়ে ভেতরে ঢুকবেন। মোবাইল, ক্যামেরা, কোনো রকম ইলেকট্রনিক্স গেজেট কিছু নিয়ে ঢোকা যাবে না। মন্দিরের ভেতরে অনেকের কাছেই মোবাইল দেখলাম, কিন্তু এখানে ঢোকা যাবে না। আমরা যারা বাইরে থেকে ঢুকছি, ঢুকলে পাপ হবে, এখানে সব জমা দিয়ে যেতে হবে। এরপরে আপনাদের দেখাই যে কোন গেটের সামনে দিয়ে ঢুকতে হবে, আর এই গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে।
আমরা এইমাত্র পুজো দিয়ে আসলাম। ভেতরে আমি 100 টাকা দিয়ে প্যারা কিনে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওখানে যিনি পুরোহিত ছিলেন উনি কিন্তু ওই প্রসাদ হাতে নিলেন না। মানে ওখানে একটা খড়ম রাখা আছে, ওই খড়মে নিজেদেরই ওটা ছুঁয়ে নিয়ে আসতে হয়, আর আপনি আপনার মনের ইচ্ছা মতো দক্ষিণা দিতে পারেন। সেটা তো সম্পূর্ণই। আর সবাই তুলসীর মালাও নিয়ে যাচ্ছে, তুলসীর মালা এক জায়গায় রেখে দিতে হচ্ছে, তারপরে ওনারা ধরে একটা ওই বালতি মতো আছে ওর মধ্যে ফেলে দিচ্ছেন। যাই হোক, দর্শন খুব ভালো হয়েছে। দ্বারকাধীশ পুরো একেবারে সোনা দিয়ে একেবারে মোড়া বলা যায় আর কি, হাতে গদা, সেই সোনার তৈরি চক্র, সুদর্শন চক্র, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আজকে সবুজ রঙের একটা পোশাক পরিয়েছিল, মানে কি যে অপূর্ব তার রূপ, মানে ওই রূপ দেখলেই আপনি সব কিছু ভুলে যাবেন। ভীষণ সুন্দর দর্শন হয়েছে, এটা বলতে পারি। মন্দিরে প্রবেশের সময় সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তারপরে 1টা থেকে আবার বিকেল 5টা পর্যন্ত বন্ধ থাকে। বিকেল 5টার সময় আবার মন্দির খুলবে এবং রাত্রি 9:30 পর্যন্ত দর্শন হয়। আর মন্দিরে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 7:30টার সময়, আর শয়ন আরতি হয় 8:30টার সময়। আর আমাদের কিন্তু এই দ্বারকাধীশ দর্শনের সঙ্গে সঙ্গে 4 ধামের দর্শন সম্পূর্ণ হলো। মানে আমরা জগন্নাথ দর্শন তো বারবারই করি, বদ্রীনাথ দর্শন করেছি, রামেশ্বরমে দর্শন করেছি, এবং এইবার করলাম দ্বারকাধীশ দর্শন। এখানে হচ্ছে শ্রীনাথ ডাইনিং হল। এখানে আজকে দুপুরের খাবার খেতে আসলাম, এই দ্বারকাধীশ মন্দির দর্শন করে আসলাম, তারপরে খাবার খেতে আসলাম শ্রীনাথ ডাইনিং হলে। এই শ্রীনাথ ডাইনিং হল এখানকার খুব বিখ্যাত, খুব নামকরা, বিভিন্ন জায়গাতে দেখলাম, এই রেটিংও খুব ভালো। আর এখানে থালি সিস্টেম, একই রকমের থালি। এখানে আপনি যে আপনার পছন্দ মতন করে নেবেন তা নয়, ওরা মানে একটাই সিস্টেম, একই থালি, সেটাই নিতে হবে। 171 টাকা করে। আমরা 2টি কুপন কাটলাম দুজনের জন্য, এই থালা দিয়ে গেছে। এখন দেখা যাক যে বাদবাকি জিনিস কী কী দেয়। আর অসম্ভব ভিড়, এখানে এসে আপনাকে লাইনে দাঁড়াতেও হতে পারে। এটা হচ্ছে পুরো সেলফ সার্ভিস, মানে আপনাকে টেবিলের উপর সমস্ত খাবার দিয়ে যাবে, আপনাকে তুলে তুলে নিতে হবে। আপনার যেটা পছন্দ আপনি সেটা বেশিও নিতে পারেন। এই যে আলুর তরকারি দিলাম প্রথমে, অল্প অল্প করেই দাও জল। ये क्या है भैया? सेव टमाटर। अच्छा, बेसन दिया दिए বেসন কি? এটা কি বলছে ওরা? বেসন দিয়ে তরকারি, এটা টমেটো দিয়ে আর বেসনের ওইগুলো তৈরি করে নেয়। আর ইয়ে क्या है? মিক্স গোবি। বিভিন্ন ধরনের চাটনি এখানে, আর এখানে বিভিন্ন ধরনের স্যালাড। মানে ব্যাপারটা কীরকম লাগলো বলুন তো? এটা হচ্ছে জায়গায় বসে বুফে সিস্টেম। ওই একটা জায়গাগুলো যে দিয়ে যাচ্ছে, সব খাবারগুলো প্রত্যেক টেবিলে এরকম দিয়ে যাচ্ছে, আপনি আপনার ইচ্ছে মতন তুলে তুলে নিন, কিন্তু জায়গা থেকে উঠতে হবে না। এই বুফে সিস্টেমটা কিন্তু আমার দারুণ পছন্দ। ये किसका? ये मीठा है। ये मीठा है। हाँ, ये लाल मिर्ची का है, वो भी अच्छा। मीठा ही रहता है। ये मुरबा है, केरी का। ये किसका? आम का। आम का। আমাদের সামনে যারা এখানে রোজ রোজ খেতে আসেন ওনাদের একজন বসেছেন, ওনাদের আমরা সব জিজ্ঞেস করে নিচ্ছি। तो ये है लहसुन का। মানে 1 2 3 4 5 6 7 8 রকমের আচার দিয়েছে। তার মধ্যে মিষ্টি আচার, আমেরও আছে, তিখা আচার আছে, মানে রসুনের। ওনারা আমাদের চিনিয়ে চিনিয়ে দিচ্ছেন। আর এই যে দাঁড়াও দেখো, আর এই যে ছাঁচ নিয়েছি, মানে ওনারাই দিলেন আমাদের। আর এই দেখুন, এখানে 1 হাঁড়ি এটা দিয়েছে গুড়, আর এখানে হচ্ছে শুদ্ধ দেশি ঘি। আপনি যত চান তত নিন। তবে যা তেল দিয়েছে না, মানে এই এক দিনের রান্নায় বোধহয় আমার 7 দিন রান্না হয়ে যাবে। টেস্ট অসাধারণ, কিন্তু তেলও অসাধারণ। ভালোই খেতে, খেতে ভালো, দারুণ টেস্ট। নিরামিষ রান্না কত রকম ভ্যারাইটি খাচ্ছে গুজরাটে এসে। रोटी।
খাওয়া লেগে। তবে এদের রান্নায় কিন্তু একটা জিনিস আছে, মানে কোনো খাবার খেতে খেতে যেই আপনার মনে হবে যে এটা ভালো লাগছে না, একটু একঘেয়ে লাগছে, অমনি সাথে সাথে আরেকটা পদ খেতে পারবেন। এত কিছু আইটেম নিয়ে বসে আর সব কিছুই অল্প অল্প করে দেয়, একবার এটা খাচ্ছি একবার ওটা খাচ্ছি। দেয় না, এখানে আপনি যত ইচ্ছা নিতে পারেন। আমরা তো খাওয়ার পরে দই খাই, ওনারা এই দইয়ের একটা এইরকম ঘোল মতন তৈরি করে দেন, কিন্তু এখানে ওনারা সেটা খাওয়ার মাঝখানেই খাচ্ছেন। মানে এক একজন তো দেখছি 3-4 গ্লাস করে খেয়ে নিচ্ছেন। আর ওনাদের সাথে বসে খাচ্ছি বলে ওনারা কিভাবে খান, কিভাবে কি নেন, সেগুলো কিন্তু আরও ভালোভাবে আমরা বেশ নোটিশ করতে পারছি। না और नहीं लेंगे ठीक है बस থ্যাংক ইউ। এটা কিন্তু বেশ ভালো লাগছে যে ওনাদের সাথে বসে খাচ্ছি। তো আমি তো আর ওইরকমভাবে বারবার দেখানো যায় না, কিন্তু ওনারা বলছেন যে দেখাইয়ে কোই দিক্কত নেই, কিন্তু খারাপ দেখায়। যাই হোক, ভালো লাগছে বেশ। এটা गोड़ में घी से देसी गोड़ से वो घी से रोटला रोटी में घी डालो, शांति से जमो, आनंद से जमो बेटा। तो इंट्रोड्यूस करो उनको। এই যে এই মাঝির ये हम वीडियो में आपको दिखा रहे हैं। हाय बोल दीजिए। नमस्कार नमस्कार, जय द्वारकाधीश बेटा। क्या थे वो बेटा? हाँ, ये वेस्ट बंगाल से है हम। हाँ, कलकत्ता। आपके दुकान का बहुत नाम सुना है, इसलिए खाने चले आए। बहुत मजा आया। উনি হচ্ছেন এই দোকানের মানে মালকিন আর কি, উনি নিজে হাতে রান্না করেন। ওনারা বলছিলেন অসাধারণ আর কি ওনার রান্না, ভীষণ ভালো। দেখুন নিজে এসছেন, সবাই খাচ্ছে কিনা ঠিকঠাক দেখার জন্য। ভীষণ ভালো লাগলো কিন্তু এই ব্যাপারটা। हम बोल रहे थे आप खुद आज चल कर आए हैं, ये बोल रहे थे। गोड़ की लीजो। ओह ठीक है इधर दे दीजिए। নিজে হাতে খাবার খাওয়াচ্ছে দেখুন। यहाँ खाओ जी, केवी मजा आवे बेटा। ओके, बेटा તમે લ્યો થોડો। এইভাবে দোকানের মালকিন নিজে এসে এইরকমভাবে দিচ্ছেন, এ আমি সত্যি কোথাও দেখিনি। না বেটা, এইরকমভাবে দেখুন, লে বেটা করে সবাইকে দিচ্ছেন। हम आराम से जमो, शांति से जमो। সত্যি এটা একটা বিশাল ব্যাপার, তাই না? মানে এটা আমরা মানে এরকম দেখতে পাবো এটা ভাবতেও পারিনি। ये खुद पकाते हैं खाना? खुद यही बनाते हैं। ये बनाते हैं? अच्छा, ये होटल उनका ही है ना? हाँ, बहुत बढ़िया। বলো। মানে এটা শুনে উনি হিন্দি বলতে পারেন না, বুঝতেও পারেন না। আমরা যে ওনার এত সুখ্যাতি করছি, উনি আবার বুঝতে পারলেন। ওনারা সামনে আমাদের যে ভাইরা বসেছে, ওনারা বলে দিলেন যে কি বলতে চাইছি আমরা। তা ওনারা বলছেন যে উনি নিজে হাতে খাবার বানান আর সবাইকে এইভাবে নিজে হাতে সার্ভ করেন। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এইরকম বিক্রি দোকানটায়, মানে আমাদের ওখানে এরকম যদি কোনো রেস্টুরেন্টে বিক্রি হতো, সেই মালকিনকে আর দেখা যেত না। আর এখানে দেখুন নিজে হাতে এসে খাবার বেড়ে দিচ্ছে, বলছে ভালো করে খাও, আস্তে আস্তে খাও, কোনো তাড়াহুড়ো নেই। অদ্ভুত লাগলো এটা। এই ঘি আর গুড় একসাথে করে খাওয়াটা, এটা কিন্তু বেশ নতুনত্ব। আমি জিজ্ঞেস করলাম ভাইয়াদের যে এটা কি আপনারা বাড়িতেও খান? নেই চাইয়ে তো ওনারা বলছেন হ্যাঁ, এটা আমরা বাড়িতেও খাই, কারণ এটা খেলে তন্দুরুস্ত হতে হয়, মানে হাড্ডি মজবুত হয়। আরেকটা কথা বলি, আমরা তো দুপুরবেলার রুটি খেলাম, এখানে কিন্তু ভাতও পাওয়া যায়। উনি আমাকে ডেকে ওনার পাশে বসালেন, মানে উনি তো ভাষা বুঝতে পারেন না, কিন্তু ওনার সেই ভালোবাসা সত্যি আপ্লুত করলো আমাকে। সত্যি খুব ভালো লাগলো। আপনারাও আসবেন, খুব ভালো লাগবে। চলতে ওকে। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হলো, তাই না? সত্যিই তাই, মানে এরকম ভাবতে পারিনি যে দোকানের মালকিন এসে
সবাইকে খেতে দেবেন। আমি তো বুঝতেই পারিনি প্রথমে যে উনি মালকিন। পরে যখন বেরিয়ে আসছি তখন দেখছি উনি ওখানে বসে আছেন কাউন্টারে, আমাকে আবার ডাকলেন, দেখলেনই তো আপনারা। মানে ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আচ্ছা, এখন আমরা এই দ্বারকা এবং বেট দ্বারকার বিভিন্ন জায়গাগুলি আমরা ঘুরতে যাচ্ছি। এখানে যে জায়গাগুলি আছে কিছু লোকাল সাইট সিইং আছে, অটোতে সেগুলো 250 থেকে 300 টাকা মতন নেয়। আর কিছু আউটার সিটি মানে বেট দ্বারকার দিকে আছে, যেমন নাগেশ্বর শিবলিঙ্গ আছে, তারপরে ওখানে রুক্মিণী দেবী মন্দির আছে, তারপরে গোপিকা তালাও আছে, আরও বেশ কয়েকটি জায়গা আছে আপনাদের দেখাবো। সেই জায়গাগুলি অটো করে যদি যান তাহলে মোটামুটি ওই 1000 থেকে 1200 টাকা এরকম নেয়। এখন দেওয়ালির সময়, আগামীকাল কালী পুজো, তো এই সময়তে কেউই 1200 টাকার নিচে রাজি হচ্ছে না। তো আমি একটি গাড়ি পেলাম, সেই গাড়ি বললো আমাকে 1500 টাকায় ঘোরাবে। তো এসি গাড়ি আমি দেখলাম 300 টাকা বেশি দিয়ে এই রোদের মধ্যে গরম হাওয়া খেতে খেতে যাওয়ার থেকে 300 টাকা বেশি দিয়ে এসিতে করে যাওয়াই ভালো। তো ঠিক আছে, এখন আমরা যাচ্ছি। এখন আমরা এসে পৌঁছালাম ভড়কেশ্বর মহাদেব মন্দিরে। এখানে সমুদ্রের মধ্যেই শিবলিঙ্গ রয়েছে, সেখানে সমুদ্রের পাড়ে সেই জায়গাটি সুন্দর করে বাঁধানো। দ্বারকা শহরের একেবারে পশ্চিম প্রান্তে আরব সাগরের তীরে এই অতি সুন্দর ভড়কেশ্বর বা ভৎকেশ্বর মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের পূজিত দেবতা হলেন চন্দ্রমৌলীশ্বর শিব। মনে করা হয় জগৎগুরু শঙ্করাচার্য এই চন্দ্রমৌলীশ্বর রূপেই ভগবান শিবের রূপ উপলব্ধি করেছিলেন এবং এইখানে মূল শিলাটি তিনিই প্রতিষ্ঠা করেন। ওইদিকে কোথায় যাচ্ছিলে? বুবুর রোদে মাথা টাথা খারাপ হয়ে গেছে। একে তো পা নিয়ে ভুগছে, তার মধ্যে এত কড়া রোদ। আপনারা কিন্তু নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময় ছাড়া গুজরাটে আসবেন না, পুরো মারা পড়ে যাবেন। এই আমার অসম্ভব রোদ। আমার চেহারা দেখেছেন তো কি অবস্থা, পুরো পোড়া বাদরের মতন হয়ে গেছি। মানে ব্লগারের এইরকম চেহারা হলে মানুষ আর ভিডিও দেখবে? এখন আমরা এসেছি রুক্মিণী মন্দিরে। এই রুক্মিণী ছিলেন হচ্ছে কৃষ্ণের স্ত্রী এবং দুর্বাসা মুনির অভিশাপে দুজনে 12 বছর পৃথক ছিলেন। এইখানে তার মন্দির গঠিত হয়েছে। দেখুন মন্দিরটি খুব সুন্দর, বেলে পাথরের তৈরি মন্দির। কথিত আছে ঋষি দুর্বাসার অনুরোধে কৃষ্ণ এবং রুক্মিণী একটি রথে করে ঋষি দুর্বাসাকে আমন্ত্রণ করে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। রুক্ষ এই পথে রুক্মিণী তৃষ্ণা নিবারণের জন্য জল চাইলে কৃষ্ণ তার পায়ের আঙুল দিয়ে মাটি চাপা দিয়ে গঙ্গার জল এখানে টেনে এনেছিলেন। রুক্মিণী সেই গঙ্গার জলে তৃষ্ণা নিবারণ করলেন, কিন্তু রুক্মিণী সঙ্গে থাকা দুর্বাসাকে প্রথমে জলপান করার প্রস্তাব না দেওয়ায় দুর্বাসা অপমানিত বোধ করেন। তাই তিনি তাকে অভিশাপ দিয়েছিলেন যে সে তার স্বামীর থেকে 12 বছর আলাদা থাকবে। দুর্বাসার অভিশাপের কারণে রুক্মিণী এবং কৃষ্ণ 12 বছর আলাদা ছিলেন। রুক্মিণী দেবী এই স্থানেই ধ্যানে বসেন এবং 12 বছর পর তার অভিশাপ থেকে মুক্তি পেতে সক্ষম হন। এই কারণে এই মন্দিরে জলদান প্রথা এখনও প্রচলিত আছে এবং চারিদিকে নোনা জলের মধ্যে এইখানে মিষ্টি জল পাওয়া যায়। এই মন্দিরটি 12 শতকের নির্মাণ বলে অনুমান করা হয়। এখন আমরা দশম জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর দর্শন করতে এসেছি। শিব পুরাণ অনুসারে এই অঞ্চলে পুরাকালে দারুক নামে এক রাক্ষস বাস করত। দারুকের পত্নী ছিল দারুকী। এই দারুকী দেবী পার্বতীর উপাসিকা ছিল। দেবী পার্বতী দারুকীর প্রতি সন্তুষ্ট হয়ে তাদের রাজ্যের অরণ্যটির নাম দেন দারুক বন এবং আশীর্বাদ করেন যে দারুকী যেখানেই যাবে এই দারুক বনও সেই স্থান দিয়ে গমন করবে।
পরবর্তীকালে দেবতারা দারুকের রাজ্য আক্রমণ করলে দারুক এবং দারুকি সাগর তীর দিয়ে পলায়ন করে এবং দারুক বনও সেই জায়গায় উপস্থিত হয়। দারুক পুনরায় সকলের উপর অত্যাচার আরম্ভ করে এবং সুপ্রিয়া বা সুপ্রিয় নামে একজন শিব ভক্তকে সেখানে বন্দী করে রাখে। সুপ্রিয় বন্দী অবস্থায় শিবলিঙ্গ স্থাপন করে মহাদেবের স্তুতি আরম্ভ করেন। তার প্রার্থনাতে সন্তুষ্ট হয়ে মহাদেব দর্শন দেন এবং দারুক রাক্ষসকে বধ করবার জন্য বরদান করেন। মহাদেবের বরদানে ধন্য হয়ে দারুককে বধ করার পর সুপ্রিয় মহাদেবকে সেই স্থানেই বিরাজমান থাকার অনুরোধ করায় মহাদেব নিজ জ্যোতি দ্বারা জ্যোতির্লিঙ্গ স্থাপন করে ভক্তের মনোকামনা পূর্ণ করেন। এই মন্দিরে মহাদেবকে নাগেশ্বর রূপে পূজা করা হয় এবং দেবী পার্বতী এই স্থানে নাগেশ্বরী রূপে বিরাজিতা। এই কাথিয়াবাড় উপদ্বীপের মূল ভূখণ্ডের সাথে বেট দ্বারকার সংযোগ রক্ষার জন্য আগে যে স্টিমারে করে বা ছোট জাহাজে করে যাওয়ার ব্যবস্থা ছিল এই আরব সাগরকে পার করে, সেই যোগাযোগ ব্যবস্থা এখন বন্ধ হয়ে গেছে। কারণ 2024 সালের ফেব্রুয়ারি মাসের থেকে চালু হয়েছে এই সুদর্শন সেতু। এই সুদর্শন সেতু দিয়ে এখন সহজেই সমুদ্রের এপার থেকে ওপার পারাপার করে পৌঁছে যাওয়া যায় বেট দ্বারকা। এর ফলে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে, কিন্তু সমুদ্রের মধ্যে দিয়ে কিন্তু যাতায়াতের, অর্থাৎ ওই যে স্টিমারে করে যাওয়া সেই ঢেউয়ের মধ্য দিয়ে, তার কিন্তু একটা আলাদা ফিলিংস ছিল। আর এই সেতু দিয়ে যখন যাবেন এইরকম বাঁশি শুনতে পাবেন, দারুণ সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর সেতু। বেট দ্বারকাতে আপনি অটোতে আসুন বা গাড়ি নিয়ে আসুন, যাই নিয়েই আসুন, এই সুদর্শন সেতু পার করে বেট দ্বারকাতে পৌঁছানোর পরে কিন্তু এখানকার লোকাল অটো আপনাকে নিতে হবে, নিয়ে তারপরে এখানে আপনি বিভিন্ন মন্দিরগুলি ঘুরতে পারেন। এখানকার মূল মন্দির হচ্ছে দ্বারকাধীশ মন্দির, এছাড়া রয়েছে অহল্যা মাতা মন্দির আর হনুমান ডান্ডি মন্দির। এই তিনটে মন্দির আপনি একত্রে ঘুরলে এরা নেয় হচ্ছে 700 টাকা। আর শুধু যদি আপনি দ্বারকাধীশ মন্দিরে যান, তাহলে যদি বুকিং করে যান তাহলে মোটামুটি 100 টাকা নেয়। আর যদি শেয়ারিংয়ে যান, এক একটা অটোতে যায় হচ্ছে 5 জন করে, তাহলে নেয় 20 টাকা করে। আমরা এই শেয়ারিংয়ে যাব বলে একটি অটোতে আমরা উঠে বসেছি। আমরা যে টোটোটি করে আসলাম, অটোতে ভাড়া হচ্ছে পার হেড 20 টাকা। ওই অটোওয়ালা গেল না, সে আমাকে একটা টোটোতে তুলে দিল, টোটো নিলে হচ্ছে পার হেড 10 টাকা করে। আর এই যে আমরা এসেছি বেট দ্বারকাতে, ভেট কথার অর্থ হচ্ছে উপহার। সুদামার কাছ থেকে শ্রীকৃষ্ণ এই দ্বীপটি উপহার হিসেবে পেয়েছিলেন বলে শোনা যায়, সেই কারণে এই জায়গার নাম ভেট দ্বারকা। এবং যেহেতু তিনি দ্বারকাধীশ, এইখানে এসে তিনি সুদামার সাথে অবস্থান করেছিলেন, তাই এখানেও দ্বারকাধীশ মন্দির রয়েছে। এছাড়াও ভেট দ্বারকার আরেকটি গুরুত্ব রয়েছে, সেটি প্রত্নতাত্ত্বিক গুরুত্ব। এই ভেট দ্বারকার নিচে সমুদ্রে কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং মেরিন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা অনুসন্ধান চালিয়ে এখান থেকে কিন্তু হরপ্পা এবং মহেঞ্জোদারোর বেশ কিছু নিদর্শন পেয়েছে, এবং পরবর্তীকালে সেগুলোর কার্বন ডেটিং করে দেখা গেছে সেগুলো সেই সময়কার, অর্থাৎ সমসাময়িক সেই মহেঞ্জোদারো এবং হরপ্পার। আর তাছাড়াও এই জায়গাকে বলা হয় যে শ্রীকৃষ্ণের বিশ্রামস্থল বা শ্রীকৃষ্ণের সুদামার সাথে মিলনস্থল। সেই দিক থেকেও বেট দ্বারকার গুরুত্ব রয়েছে। এখানকার দ্বারকাধীশ মন্দিরে যেতে গেলে স্বাভাবিকভাবেই অন্য সব জায়গার মতোই মোবাইল, ক্যামেরা সমস্ত কিছু জমা রাখতে হয়। যেখানে আপনাকে টোটো থেকে নামিয়ে দেবে, সেখান থেকে আপনাকে খুব সামান্য এই 50-60 মিটার মতন একটু হেঁটে যেতে হবে।
গিয়ে আপনি মন্দিরে দর্শন করবেন। এইখানে আমি একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, সব জায়গাতেই মন্দিরে মোবাইল, ক্যামেরা, ব্যাগ এগুলো রাখার জন্য জায়গা থাকে, এখানে কিন্তু এই মোবাইল রাখার জন্য আবার 5 টাকা করে লাগবে। তারপরে আরেকটা কাউন্টারে ব্যাগ জমা দিতে হবে, সেইখানে ব্যাগের জন্য কত লাগবে এখনো দেখতে পাচ্ছি না। জুতোর জন্য দেখতে পাচ্ছি 5 টাকা করে জুতোর জন্য লাগবে, জুতোর জন্য 5 টাকা, মোবাইলের জন্য 5 টাকা করে জমা দিয়ে তারপরে আপনি ভেতরে প্রবেশ করবেন। ভেতরে দ্বারকাধীশ মন্দির দর্শন করে আমরা বেরিয়ে আসলাম। এই যে গেটটি, এই গেটটির পরে আর কোনোভাবেই ক্যামেরা, মোবাইল কোনো কিছু নিয়ে যাওয়া যায় না। তার ফলে মন্দিরের ভেতরে তো ছবি তোলাই যায় না, মন্দিরের বাইরেও একেবারে ছবি তোলা পুরোপুরি নিষিদ্ধ। যে বাইরে থেকেও আপনাদের মন্দিরটি দেখাবো সেটিও সম্ভব না। আর এই যে রাস্তাটি, এই রাস্তাটি চলে গেছে ফেরিঘাটের দিকে। এইখান দিয়ে গিয়েই আগে সমুদ্রের মধ্য দিয়ে যে লঞ্চে করে পারাপারটি হতো সেটি এইখান দিয়েই হতো। दो अच्छा अच्छा, एनारा दो जन। क्या क्या नाम है आप लोगों का? मेरा नाम राहुल फौजदार है। अच्छा, राहुल फौजदार। और आपका? सिर्फ फौजदार। सिर्फ फौजदार। भाई है क्या दोनों? अच्छा, एनारा दुई भाई पाए हेटे 12 ज्योतिर्लिंग परिक्रमा एवं 4 धाम परिक्रमा करছেন। ठीक है, आपका यात्रा मंगलमय हो। जय द्वारका। ठीक, जय द्वारकाधीश। বেট দ্বারকা থেকে ফেরার পথে আমরা এখানে একটা বিচে আসবো ভেবেছিলাম। বিচটির নাম হচ্ছে শিবরাজপুর বিচ। এই বিচটি এখানে ব্লু ফ্ল্যাগ বিচ। এখানে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। আমরা ভেবেছিলাম যে সেখানে এসে এই সন্ধ্যাবেলায় এই বিচ থেকে আমরা সানসেট দেখব, কিন্তু আমাদের কপাল খারাপ, এতটা অন্ধকার হয়ে গেল। আর তাছাড়া এই বিচটি সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে, তারপরে আর যেতে দেওয়া হয় না। সমস্ত ব্লু ফ্ল্যাগ বিচেই যেটা হয়। তো আমরা বিচটাতে যেতে পারলাম না। এই যে সমস্ত গাড়িগুলি এখন এখান থেকে ফিরে আসছে, তো এই বিচটার ইনফরমেশন আপনাদের কাছে আমি দিয়ে রাখলাম। আপনারা যখন আসবেন এই শিবরাজপুরে আসার কথা আপনাদের গাড়িকে বলবেন, এসে আপনারা এই বিচটা থেকে ঘুরে যেতে পারেন। আচ্ছা, এই সুরেশজির সাথে আমি ঘুরেছি এবং খুব ভালো ঘুরিয়েছেন, এবং মানুষ হিসেবেও ভীষণ ভালো। সারাক্ষণ আমাদের খুব সহযোগিতা করেছেন আমাদের সাথে। ফোন নাম্বার দিয়ে রাখছি, প্রয়োজন পড়লে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, ফুচকাটা জল দিয়ে খেলে তাও একটু ভালো লাগে। বাবু একটু ফুচকা খেয়ে নিল, আর আমরা এখন আবার দ্বারকাধীশ মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে সন্ধ্যা আরতি বা শয়ন আরতি কোনটা দেখতে পারি দেখা যাক। একটা আরতি দেখার ইচ্ছা রয়েছে, কেননা এই দ্বারকা তো সপ্তপুরীর এক পুরী আর 4 ধামের এক ধাম। শ্রীকৃষ্ণ যখন মথুরাতে কংসকে বধ করলেন, তারপরে এই দ্বারকাতে এসে তিনি দ্বারকা নগরীর পত্তন করেন। সেই সময় সমুদ্রকে বলেন যে এই নগরী পত্তনের জন্য জমি দিতে। সমুদ্র তখন 12 যোজন জমি শ্রীকৃষ্ণকে দান করেছিলেন। এরপরে আবার শ্রীকৃষ্ণ দেহত্যাগের পরে বা বৈকুণ্ঠে যখন শ্রীকৃষ্ণ গেলেন, সেই সময় সমুদ্র আবার সেই জমি ফিরিয়ে নেয়। দারুণ সুন্দর ইতিহাস দ্বারকা ভূমির। আবার অনেকে একথাও বলেন যে শ্রীকৃষ্ণের যে পুত্র ছিল শাম্ব, সে ছিল খুব উচ্ছৃঙ্খল। সেই উচ্ছৃঙ্খল শাম্বের প্রতি বিরূপ হয়ে দুর্বাসা মুনি এবং বিশ্বামিত্র মুনি তাদের অভিশাপ দিয়েছিল তাকে, যে তুমি যে ভূমিতে বাস করো সেই ভূমি সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাবে এবং তোমার বংশের অন্যান্যরাও তার সাথে বিলীন হয়ে যাবে, এবং তার জন্যই নাকি দ্বারকা নগরী সমুদ্রের তলায় চলে গিয়েছিল। এরকম অনেকেই শোনা যায়। এই দ্বারকার মন্দিরে শ্রীকৃষ্ণর নাতি অনিরুদ্ধ শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, এবং এই যে মন্দিরটি যেটি শঙ্করাচার্য নির্মাণ করেছিলেন, এবং প্রধানত 4টি জায়গা অর্থাৎ বদ্রীনাথ, পুরী, রামেশ্বরম এবং দ্বারকা, এই 4টি জায়গাকে তিনি চিহ্নিত করেন 4 ধাম হিসাবে। এবং এই মন্দিরে শ্রীকৃষ্ণের নাতি যে অনিরুদ্ধ যে মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন সেই মূর্তিও স্থাপন করা হয়।
কিন্তু তারপরে আবার ডাকরের রাজা সেই মূর্তি চুরি করে নিয়ে যান এবং সেটি ডাকরেই রাখেন, এবং ডাকরে যে মূর্তিটি রয়েছে শোনা যায় যে সেটিই নাকি শ্রীকৃষ্ণের প্রকৃত মূর্তি, মানে শ্রীকৃষ্ণের কোনো বংশের দ্বারা প্রতিষ্ঠিত প্রকৃত মূর্তি। আজকে আমরা দ্বারকা থেকে বাসে করে রওনা দেব ভুজের উদ্দেশ্যে। আর এখন আমরা বিকেলের দিকে এসছি এইখানকার লোকাল কয়েকটা জায়গা ঘুরতে। তার মধ্যে এখন আমরা প্রথমে এসছি স্বামীনারায়ণ মন্দিরে। এখন আমরা যে জায়গাটিতে এলাম সমুদ্রের ধারে, এই জায়গাটির নাম গীতা মন্দির। এইখানে শ্রীকৃষ্ণ এবং অর্জুন রয়েছেন মন্দিরের ভেতরে। হাঁটতে হাঁটতে এখন আমরা এসেছি সানসেট পয়েন্টে। এই জায়গাটিতে অবশ্যই আসবেন। এইখানে আরব সাগরে সূর্যাস্ত হচ্ছে, অপূর্ব তার দৃশ্য, অপূর্ব। এখানে যে ভরকেশ্বর মহাদেব মন্দির রয়েছে, সেই ভরকেশ্বর মহাদেব মন্দিরের চত্বর থেকে দারুণ সুন্দর সানসেট দেখা যায়। এছাড়াও সানসেট পয়েন্ট নামে এখানে আরেকটি পয়েন্টও রয়েছে, আপনি যে কোনো জায়গাতেই আসতে পারেন। আমরা যেমন এই ভরকেশ্বর মহাদেব মন্দিরের সামনের যে চত্বর সেইখানে এসেছি। ডুবে যাওয়ার পরেই সাথে সাথে এই জায়গাটা ছেড়ে চলে যাবেন না, তারপরেও প্রায় আধ ঘন্টা এখানে থাকবেন, তারপরে দেখবেন এই জায়গার আসল সৌন্দর্য।